আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের 55 ইয়ার্স এর মানদণ্ডে কোনো ক্রমেই এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন নয়, সরাসরি প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের ইতিহাসের সাথে, বাংলাদেশের জন্মের সাথে যে রাজনৈতিক দলটি যুক্ত, তাকে বাদ দিয়ে তারেক সাহেব গত 17 বছর ধরে, 16 বছর ধরে উনি প্রবাসে বসে চেষ্টা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নির্দলীয় সরকারের অধীনে সর্বদলের অংশগ্রহণ করেন। আই রিপিট ইট, সর্বদলের অংশগ্রহণ করে নির্বাচনে উনি যাবেন, না হলে উনি যাবেন না। আচ্ছা, ভালো কথা। তাহলে এই ডক্টর ইউনূস তো নির্দলীয় সরকার হলেন কি করে, যখন একটি দলকে উনি নিষিদ্ধ করে দিলেন? একটি দলকে যখন বললেন যে তোমরা নির্বাচন করতে পারবে না, তাহলে তো যারা আজকে এই তথাকথিত নির্বাচনে অংশগ্রহণ করে ঢেকুর তুলছেন জয় পরাজয়ের, তাদের জন্য আসলেই এটা দুঃখ সংবাদ যে বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে তথাকথিতই বলছে, সোকল্ড হিসেবে গ্রহণ করেছে। আন্তর্জাতিক প্রেসারে হোক, অন্যান্য অনেক অনেক বিষয় যেসবগুলো এখনই বলার সময় নয়, ধীরে ধীরে আমরা প্রকাশ বলবো, সেই সময়গুলো আমার মনে হচ্ছে যে ওনার যে লন্ডন গমন, বিলাত গমন, সেখানে তারেকের সাথে কথা, এই সমস্ত কিছু মিলে উনি যে ওই পয়েন্টে পৌঁছতে পারলেন শেষে এখনো, কারণ সে ক্ষমতা আরোহণের কিছুদিন পরেই সে বুঝতে পারলেন যে এটা তো আমার শাস্ত্র নয়, এবং এখান থেকে এই বাঘের পিঠের উপর থেকে যে আমি সর হলাম পিঠের উপর থেকে, এখন নামবো কি করে, সেটার জন্য মনে হয় ওনার উচ্ছ্বাস। কিন্তু এই উচ্ছ্বাস কতদিন টিকবে বা উনি কোথায় চলে যাবেন সেটা আমরা পরবর্তীতে দেখব। কিন্তু নির্বাচনটাকে আমি অবশ্যই বলবো সো কল্ড, এর কারণ হলো আন্তর্জাতিক বিভিন্ন ইয়েতে যদি আমরা বলি, মানদণ্ডে যদি আমরা বলি, গণতান্ত্রিক মানদণ্ডে আমরা যদি বলি, ব্রিটিশ গণতান্ত্রিক মানদণ্ডে আমরা যদি বলি, আমরা এখন সবচেয়ে কাছে চলে আসি। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং আমাদের 71-এর স্বাধীনতা সংগ্রামের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা যদি বলি, সেখানে এটা অবশ্যই সো কল্ড। গতকাল যে দিনটি গেল সেটি বাংলাদেশের জন্য একদিকে একটি অন্ধকার বা নতুন একটা কালো অধ্যায়ের সূচনা করলো, অন্যদিকে ডক্টর ইউনূস যিনি ক্ষমতায় আছেন, তিনি যেভাবে উল্লাস প্রকাশ করলেন, সেটি কেন এত চমৎকার? ডক্টর ইউনূস পারেন তো, উনি আকাশে উড়ে যাওয়ার চেষ্টা করছিলেন, উল্লাস দেখলে আপনি সোকল্ড কেন বললেন, তথাকথিত কেন বললেন? সোকল্ড শব্দটা এই নির্বাচন সম্বন্ধে যিনি গত 2 মাসের মাঝে প্রথম ব্যবহার করেন, তার নাম এই মুহূর্তে আমার সামনে নেই, কিন্তু তিনি হলেন ব্রিটিশ এমপি। উনি পার্লামেন্টে সরাসরি তাদের বিদেশ মন্ত্রীকে, ফরেন সেক্রেটারিকে অনুরোধ জানিয়েছেন যে, এবং তিনি এভাবে বলেছেন সো কল্ড নির্বাচন ইন বাংলাদেশ। তবে ডক্টর ইউনূস, দেখুন, আপনি আমাদের শারীরিক ব্যথাকে এখন সহজ মনে করি, নিতে পারি, জানিও না হচ্ছে, এরকম হয়। কারণ আমি বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থার কালীন সময়ে আমরা এমনভাবেই সংযুক্ত এই বাংলাদেশের পরিস্থিতির প্রতি সেকেন্ডের পরিবর্তন এবং যে উন্নয়ন হচ্ছে না, এই নির্বাচনটা কোনো ক্রমেই অনৈতিহাসিক এটা আমি বলবো না। কারণ মেটিকুলাসলি ডিজাইন করে একটা নির্বাচনে ক্ষমতা দখল করে তারপর উনি একটি বৃহৎ বলবো শুধু না, বাংলাদেশের ইতিহাসের সাথে যা যুক্ত, পিতাকে বাদ দিয়ে সন্তানের ভালো চাওয়া মানুষগুলোকে অবশ্যই আমরা ভালো চোখে দেখি না। অতএব এই নির্বাচনকে আমরা অবশ্যই ইতিহাসের পাতায় তুলে রাখবো এইভাবে যে একটি নির্বাচনের নামে সেম ইলেকশন, তথাকথিত প্রদর্শনীর ইলেকশন, যে ইলেকশনের মাঝে বাংলাদেশের ম্যাক্সিমাম ভোটাররাই ভোট দিতে অংশগ্রহণ করেননি এবং এটাকে প্রত্যাখ্যান করেছে। সেই সাথে আরো একটি বিষয় আপনি প্রশ্ন না করাতেও আমি তুলে ধরি, সেটা হলো যে আরেকটি বিষয় খুব প্রকট ভাবে বাঙালি এই ডক্টর ইউনূস এবং তার গংকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। এখন কথা হতে পারে যে নির্বাচন যে হলো, তাহলে কি এই নির্বাচনটা আমরা কি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে, 5 বছর টিকে থাকবে? অফকোর্স নট,
অফকোর্স নট। কারণ তারেক জিয়াকে নিজেকেই নিজের আয়নার সামনে, আমি গণতন্ত্রের আয়নার সামনে দাঁড়াতে বলছি যে আপনি যে 16 বছর চিৎকার করেছেন, আপনি যে আন্দোলন করেছেন যে সর্বদলীয় অংশগ্রহণে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, আপনি সুযোগ পাওয়াতেও তো সেটার মধ্যে আপনি নেই। তাড়াতাড়ি নির্বাচন দাও, যে কোনো উপায়ে নির্বাচন দাও, তথাকথিত দস্তগীর জাহাঙ্গীর এটাকে সকল বলুক, উই ডোন্ট কেয়ার, উই ওয়ান্ট পাওয়ার, এই পথে তো উনি গেলেন। অতএব এটা টিকছে না। কিন্তু মন্দের থেকে তো আমরা কিছু টেক অ্যাওয়েজ নিব, তাই না? সেই মন্দ থেকে যেটা দেখতে পেলাম যে বাংলার জনগণ সম্পূর্ণভাবে যে এই তথাকথিত ইসলামী দলগুলোকে প্রত্যাখ্যান করেছে, স্পেশালি এনসিপি কে প্রত্যাখ্যান করেছে। জামায়াত ইসলামের ভোট বোধহয় 3%-এর নিচে আপাতত যা দেখতে পাচ্ছি। সো আমরা বাঙালিকে স্যালুট জানাই। এই জায়গাটিতে আমি যে কথাটি একটু বলছিলাম যে অনেকেই বলছেন বা আমরা দেখেছি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সেটি না, বাংলাদেশের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমগুলোতেও দেখেছি যে ভোট যেমন বলা হয় বা 18-র ভোট রাতে হয়েছে কিংবা 24-এর ভোট একতরফা হয়েছে। তো এবার তো দেখা গেল অনেক আগে থেকে, মানে আগের দিন বিকেল থেকেই ভোটের এক ধরনের কিছু তৎপরতা আমরা দেখলাম, ভোট গ্রহণের বিভিন্ন জায়গায় ধরাও পড়েছে, টাকার উৎসবও দেখলাম। তো এইগুলোর সাথে আপনি কিভাবে 24 এবং 18-কে একটু মিলাবেন? না, আমি সেই কথাটা সংযুক্ত করতে চাই যে আপনার এই যে প্রশ্নটা আবারও আপনি তুলে আনলেন, সেটাতে আমি কেন গেলাম না, কিন্তু এখন আমি মনে করছি যে আমাদের দর্শক শ্রোতাদের জন্য এটা ব্যাখ্যা করা খুব প্রয়োজন। দেখুন, এটা কিন্তু একদম সরল অঙ্কের মতন ব্যাখ্যা করতে হবে, তুলনা করতে হবে। আমি যদি প্রশ্ন করি, আপনার এই প্রশ্নের বিপরীতে উত্তরের ছলে 2014 কি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করা নিষিদ্ধ ছিল? 2018-তে ছিল, 2024-এ ছিল। কোন সময় কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করা আইন দ্বারা নিষিদ্ধ ছিল না। এখন যারা আমার কথা শুনে একটু পরে তির্যক আলোচনা করবেন যে না, জামাতকে তো নির্বাচন করতে দেওয়া হয়নি, এখানেও একটা আইনি ব্যাখ্যা আপনাদের জানা উচিত। বাংলাদেশের এখনো যেই ইসি বা ইলেকশন কমিশনের আন্ডারে নির্বাচন হচ্ছে, এই ইসি তারা বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দল কি কি নিয়মে তার সেখানে নির্বাচন করতে পারবে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেটার নিয়ম রয়েছে। সেই নিয়মের একটি যেটা বেসিকটা হলো, বাংলাদেশের সংবিধানের কে ক্রস করে এমন কোন ম্যানিফেস্টো ওই সকল রাজনৈতিক দলগুলোর থাকতে পারবে না। যখন জামায়াতে ইসলামী বারবার আবেদন করছে, বারবারই তারা ফেরত দিয়েছে এই বলে যে আপনি বাংলাদেশের সংবিধানকে ফলো করতে হবে। এখানে আপনার অনেকগুলো বিষয় আছে যেটা সংবিধানের ক্রস করছে, সংবিধানের অনুচ্ছেদ ক্রস করছে। অতএব আপনাকে যদি নির্বাচন করতে হয় এই দেশে, তাহলে আপনাকে অবশ্যই এটা পালন করতে হবে। তো এটা তো নিষিদ্ধ তো নয়। যেহেতু কোন রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না, অতএব ওই নির্বাচনগুলোতে বিএনপি বলছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করব না, এবং আমরা তখনই নির্বাচন করব যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে। ওনাদের কথায় তত্ত্বাবধায়ক সরকার কোথায় পেলেন উনি? যে সরকার আসলে তাকে যদি আমরা বলি যে এটা তত্ত্বাবধায়ক, তো ইন্টারিমকেই যদি তত্ত্বাবধায়ক বলি, তাহলে তো ওনার প্রথম শর্ত থাকা উচিত ছিল যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করা নিষিদ্ধ নয়, যদি তারা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতেন। এখানে একটা। দ্বিতীয় আরেকটা, যেটা বিএনপি নিজে বলতে পারতো, যেটার জন্য আমি আন্দোলন করলাম, জনগণ যার জন্য আমাদেরকে হয়তোবা ভোট দেবে, আমাদের সাপোর্টে আসবে, সেটা তো ক্রস করে আমি তো নির্বাচন করতে পারি না। এটা হলো দ্বিতীয়টা। এখন সরলঙ্ক মতন তুলনা করার কথা কেন বললাম? দেখুন, শেখ হাসিনার সময় নির্বাচনে যাওয়া না যাওয়া ছিল আমার স্বাধীনতা, বিএনপির স্বাধীনতা, যে কমিউনিস্ট পার্টির স্বাধীনতা, জামাতের স্বাধীনতা ছিল। তারা যদি তাদের ম্যানিফেস্টো অথবা তাদের সংবিধান, তাদের যে রাজনৈতিক সংবিধান, সেটা পরিবর্তন করতো বাংলাদেশ অনুসারে, তাহলেও তারা অংশগ্রহণ করতে পারত। আমি যাইনি। আর আজকের এই সকল নির্বাচনে 15টি দলকে, আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করা হলো,
তাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা বলে নিষিদ্ধ নয়, বলে কার্যক্রম নিষিদ্ধ। আমি যদি শাসি না নিতে পারি তাহলে আমি জীবিত থাকবো কি করে? সেই ঘটনাটা সেইভাবেই তারা নিষিদ্ধ করে এই নির্বাচন করা হয়েছে। অতএব আমাদেরকে অঙ্কের মতন কেন বললাম, অঙ্কে তো আমরা সবসময় ধরে কোনো একটা ধ্রুবক ধরলেও সেই ধ্রুবক যে ধ্রুবক সেটা আমরা প্রমাণ করি। সেই হিসাবে আমি বলছি যে এখানে কোনো ধরনের সাদা কালোর বাইরে যাওয়া যাবে না। শেখ হাসিনার নির্বাচনের সময় বিরোধী দল পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল গেইন করার জন্য, শেখ হাসিনাকে বিপদে ফেলানোর জন্য, রাজনৈতিকভাবে গেইন পাওয়ার জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই। দেয়ার ওয়াজ নো পার্টি ওয়াজ ব্যান। সো এই টাইমে এসে পার্টি ব্যান করে দিয়ে এবং অন্যান্য 14 দলের অন্যান্যদেরকে জেলে পুরে রেখে তাদেরকে জীবন হত্যা তাদেরকে হত্যা করা হবে এই সকল হুমকি দিয়ে তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়। অতএব এখানে আপনি যে প্রশ্নটা করেছেন যে এইসব সমালোচনার আগের নির্বাচনগুলোর সমালোচনা, আপনাকেই আমি জিজ্ঞেস করি এখন কি বলবেন? আপনি তো দেখতে পাচ্ছেন তুলনামূলকভাবে ওই নির্বাচনগুলো এই নির্বাচনের চেয়ে হাজার গুণে বেটার ছিল। এই যে আপনি বললেন সরকার গঠন করবে, এখন রেজাল্ট কালকে হয়তো হবে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এনসিপির নাহিদ ইসলাম তারা সবাইকে কোথায় কোথায় যেন ডেকেছেন। আগে তো রাজুটের ডাকতেন, এখন নাকি কোথায় ডাকছেন সবাইকে। তাহলে আগামী কালকে বা পরশু এই ফলাফল ঘোষণাকে ঘিরে কিংবা ফলাফল ঘোষণার পর সরকার গঠনের প্রক্রিয়া কেমন হতে পারে? আপনি কোনো আশঙ্কা করছেন কিনা? কি শান্তিপূর্ণভাবেই হবে নাকি কোনো অন্য কিছু হবে? এই আশঙ্কাটা, ধন্যবাদ, এটা নিয়ে আমরা একটু সময় ব্যয় করতে হবে, অপেক্ষা করতে হবে। আর কারণ কি, যে ডক্টর ইউনূস এবং তার সাথে এই যে কিছু দালাল প্রকৃতির লোক রয়েছে, যেমন আমেরিকা থেকে একজন গিয়ে যিনি কমিশনের প্রধান ছিলেন, আলী রিয়াজ, এরা পরিকল্পনা ছিল যে এমনকি 50-50 যদি তারা করতে পারতো, তাহলে তারা তাদের এখনো এই পরিকল্পনা থেকে যে তারা বের হয়ে আসেনি সেটা প্রমাণ হবে 24 ঘন্টার ভিতরে। সেটা বলি, তাদের ইচ্ছা ছিল যে এই না ভোটে, গণভোটে জয়যুক্ত হবে, জামাত এবং এনসিপি এরা অনেক বেশি সিট দখল করবে, তখন তারা অফার করবে বিএনপিকে, বা আমি একদম সরল ভাবেই বলছি, অফার করবে আসুন আমরা একটি জাতীয় সরকার গঠন করি এবং সংবিধান পরিবর্তনের করতে হবে, আমরা সংসদ আগামী 6 মাস আমরা এটা গণপরিষদ হিসাবে চালাবো। সেসবগুলো তারা নিজেরাও বলেছে। কিন্তু আমি বলি, রাজনীতি এবং রাজনীতি শুধু নয়, সময় এমন একটি বিষয়, এই পর মুহূর্তের ঘটনাগুলো সমস্ত কিছু কন্ট্রোল করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারা অনেক ভোটেই নাকি এগিয়ে আছেন। অতএব ইতিমধ্যে তাদের হাতে আর নাটাইটা নাই সেরকম শক্তভাবে ইউনূসের হাতে বা আলী রিয়াজদের হাতে। কিন্তু যেহেতু ইউনূস গং, আলী রিয়াজ, এমনকি সশস্ত্র বাহিনী, এই 3 পিস যদি একত্রিত হয়ে হ্যাং করে দেয় বা তারা বিভিন্ন প্রক্রিয়া করতে পারে। একটি প্রক্রিয়া হলো যে আসুন সম্মিলিত ভাবে আমরা একটা সরকার গঠন করি 1 টার্মের জন্য, পরবর্তীতে আমরা দেখব, কারণ আমাদের এই করতে হবে সেই করতে হবে। এই লাইনে গেলেই একটি গণবিস্ফোরণ ঘটবে। আই মিন ইট, গণবিস্ফোরণ ঘটবে এই লাইনে ওরা গেলে। কারণ মানুষ ওই সকল জামাতে ইসলামী এবং ইউনূস এদেরকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু এই ভোটে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এটা খুব তরতাজা। অতএব তারা যদি দ্রুততম সময়ে নির্বাচিত তথাকথিত এই নির্বাচনে যারা তথাকথিত ভোটে নির্বাচিত হয়েছেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া 24 ঘন্টার ভিতরে না শুরু করেন, তাহলে মানুষ রাস্তায় নেমে আসবে। তখনই একটা মহা বিপ্লব ঘটবে, যেখানে বাংলাদেশের অবস্থা 71-এর যে যুদ্ধটা এখনো চলমান সেটার অংশ বিশেষ হিসাবে আপনার সামনে যাবে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষেরা বিজয় অর্জন করবে। জামায়াতে ইসলামী সহ সমস্ত দলকে শুধু নিষিদ্ধ নয়, তাদেরকে সমূলে বাংলাদেশকে উৎপাদন করবে। এইখানে এই বিষয়টা আমি মনে করি যে এই ভূমিটা এখন উর্বর হয়েছে, এই জন্যে মানুষ তাদের ভোট তাদের ওইটা প্রকাশ করেছে যে আমরা তোমাদেরকে চাই না। তারপরেও যদি তারা ধরে রাখতে চায় দেন তাহলে তারা রাস্তায় নেমে আসবে।
এবং সেটা আমরা আলোচনা করতে হয়, আমাদের গবেষণা করতে হয় যে একক একটা ব্যক্তি কি রিয়াক্ট করে আর মব কি রিয়াক্ট করে। মবের কিন্তু একটা ক্যারেক্টার হয়, সেই মবকে যদি যে আপনি জ্বালিয়ে দিতে পারেন যে না এদেরকে বিতাড়িত করতে হবে কারণ আমরা ভোট দিয়েছি, তাদেরকে না করেছি, তারপরেও তারা 6 মাস আরো ক্ষমতায় থাকতে চায়, তাহলে যমুনা নদী পর্যন্ত নিয়ে যেতে তাদের 1 মিনিট লাগবে বাংলাদেশের মব, 1 মিনিট। মানে আমি গণমানুষের কথা বলছি, এই স্বৈরাচারী ইউনূসের মবের কথা বলছি না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে।